সবাইকে স্বাগতম। আজকের আলোচনা তরঙ্গ শব্দের তরঙ্গ, তরঙ্গবেগ, পর্যায়কাল বা দোলনকাল। তাহলে দেখা যাক তরঙ্গ কাকে বলে। যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড়মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে কি বলা হয়? তরঙ্গ। তাহলে আমাদের মূলত নবম-দশম শ্রেণীতে দুটি তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়, একটি হলো অনুপ্রস্থ তরঙ্গ আর একটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে দেখা যাক অনুপ্রস্থ তরঙ্গ কি। একটি অনুপ্রস্থ তরঙ্গ আর একটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গ হলো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ আমরা যদি পুকুরে ঢিল মারি তখন এখানে পানির কণাগুলো এভাবে স্পন্দিত হতে হতে একবারে কিনারায় পৌঁছায়, তখন এখানে এগুলো লম্বভাবে অগ্রসর হয়। তাহলে এই ধরনের তরঙ্গকে বলা হয় এক ধরনের কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকেই বলা হয় কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? যদি আমরা কথা বলি, এই কথা সমান্তরালভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ ঘন হালকা, ঘন হালকা, অর্থাৎ এভাবে থাকে। শুরুতে যেখানে কথার উৎপত্তি হয় ওখানে আমাদের ঘন থাকে, আস্তে আস্তে এর পরের স্তর একটু ফাঁকা থাকে, দেন পরের স্তর আবার ঘন, এর পরের স্তর আবার ফাঁকা, এভাবে পর্যায়ক্রমে আমাদের কি তরঙ্গগুলো সঞ্চালিত হতে থাকে। তাহলে এই ধরনের তরঙ্গকে বলা হয় আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে বলা হয় কি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ দেখা যাক আমরা একটু। এখানে যে তরঙ্গ কিভাবে কাজ করে, মূলত এখানে তরঙ্গ দৈর্ঘ্য তাকেই বলা হয় যদি কোনো তরঙ্গ দৈর্ঘ্য একটি পর্যায়কাল সম্পন্ন করে তখন সে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটি পর্যায়কাল সম্পন্ন করতে একটি তরঙ্গ মূলত 360 ডিগ্রি পরিমাণ পথ অতিক্রম করে। অর্থাৎ দেখা যাক এখানে আমাদের কয় ডিগ্রি আছে? 180 ডিগ্রি। এখানে আছে আমাদের কয় ডিগ্রি? 180 ডিগ্রি। অর্থাৎ মোট কতটুকু? 360 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের মোট একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পন্ন করে। আর একটি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পন্ন করতে যে সময় লাগে তাকেই বলা হয় আবার পর্যায়কাল। অর্থাৎ আমাদের একটি তরঙ্গ বেগের সাথে সম্পর্ক আছে, অর্থাৎ b = f ল্যামডা প্রমাণ। অর্থাৎ b কে বলা হয় তরঙ্গ বেগ, f কে বলা হয় কম্পাঙ্ক, ল্যামডাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা দেখি যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও বেগ কিভাবে সম্পর্কযুক্ত। এখন আমরা যদি বলি যে একটি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পন্ন করে তখন পর্যায়কাল কি? টি। তাহলে আমরা এভাবে যদি বলি যে টি সময় তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, টি সময়, তাহলে একক সময় কি দূরত্ব অতিক্রম করে? নিশ্চয়ই আমাদের ল্যামডা/টি দূরত্ব। আমরা গতি অধ্যায় থেকেও জানি যে একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তার বেগ। তাহলে তরঙ্গের ক্ষেত্রেও একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। এই কারণে আমরা লিখতে পারি v = ল্যামডা/টি। আবার এটিকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, আবার আমাদের পর্যায়কালের সাথে কম্পাঙ্কের একটি সম্পর্ক আছে, তা হলো আমরা জানি কম্পাঙ্ক f = 1/t। এটি আমাদের 2 নং সমীকরণ। তাহলে দেখো v = যদি ল্যামডা/টি হয়, আবার 1/t এর পরিবর্তে আমরা কি জানি? f। তাহলে 1 ও 2 হতে আমরা কি পাই? এখানে v = ল্যামডা/টি বা v = ল্যামডা × 1/t এর পরিবর্তে আমরা কি পাই? f। তাহলে আমাদের সূত্র আসে কি? v = f ল্যামডা। এটি হলো আমাদের তরঙ্গ বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সম্পর্ক। এখন তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের আরেকটু বিষয় লক্ষ্য রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে আমাদের বের করা যায়। কখনো কখনো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য থাকে, কখনো কখনো আমাদের ভগ্নাংশ থাকে। তাহলে আমরা দেখি কিভাবে এটা বের করা যায়। এখানে একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা অর্ধেক করি তাহলে আমাদের মূলত কি? এখানে আমাদের আসে ল্যামডা/2, এখানেও আসে কি আমাদের ল্যামডা/2। এখন আমি যদি আবার এই তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক করি
তাহলে এখানে কি আসে, এখানে আসে আমাদের কি λ/2 এর অর্ধেক, তার মানে কি আসে আমাদের এই দূরত্ব λ/4। এখানে কি আসে দূরত্ব আমাদের λ/4। অর্থাৎ একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যকে যদি প্রথমে অর্ধেক করি তাহলে এপাশে পাই কি আমরা λ/2, এপাশে পাই কি আমরা λ/2। পরে যদি λ/2 কে আবার পুনরায় অর্ধেক করি তাহলে এখানে কি পাই আমরা λ/4, এখানে কি পাই আমরা λ/4। তাহলে এখানেও যদি আমরা চিন্তা করি এই ল্যামডার অর্ধেক অর্ধেক, তাহলে এই পার্ট কি আমাদের λ/4, এই পার্ট কি আমাদের λ/4। তাহলে এখানে আমরা λ/4 পেলাম কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে দেখা যাক মোট দৈর্ঘ্য কি আসে যদি আমরা এভাবে বের করি 4 × λ/4, তাহলে 4 4 কাটা গেলে আবার কি পুনরায় ল্যামডা আসে। এখন যদি আমরা চিন্তা করি এভাবে, দেন এরকম একটা পরিমাপ দেওয়া আছে, এখানে আছে আমাদের ধরে নিই 80 মিটার। এখন আমাদের যদি বের করতে বলে দেন এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে এখানে কিন্তু একটা ভগ্নাংশের মাপ আছে। এখন আমরা বলতে পারি না যে পূর্ণ একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হলো। তাহলে আমরা যদি সহজভাবে চিন্তা করি এখানে আমাদের λ/4 কয়টি আছে, এই একটি, এই একটি, দুইটি, এই একটি, তিনটি, একটি, চারটি, একটি কয়টি, পাঁচটি। তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি দেন 5 λ/4 = কত আমাদের 80। বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসে দেন 5 λ = আমাদের কি আসে 80 × কত 4। বা আমরা যদি λ বের করি তাহলে 80 × 4 বাই কত 5। দেন এখানে কি আসে আমাদের 5 দিয়ে যদি 80 কে কাটি 16 আর 4 16 কত আমাদের 64। দিন একটা মান আসতেছে, এখানে বের করতে পারি এভাবে। এখন পর্যায়কাল বা দোলনকাল কিভাবে আমাদের সম্পর্কযুক্ত, তাহলে আমাদের দেখা যাক। মূলত দোলনকাল বা পর্যায়কাল টি দিয়ে সূচিত করা হয়। টি = আমরা সূত্র জানি 2π√L/g। এটি আমাদের সরল দোলকের এক ধরনের দোলনকাল। অর্থাৎ এভাবে যদি একটি দোলক থাকে, এই দোলকটিকে যদি আমরা সাম্য অবস্থা থেকে 2 ডিগ্রি বিস্তার করে ছেড়ে দিই, তখন সে যে দোলন সম্পন্ন করবে তার দ্বারা যে দোলনকাল পাবো তাকে বলা হবে টি। আর এই দোলকটির যে দৈর্ঘ্য তাকে বলে এল, আর জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের তখন দোলনকাল নির্ণয়ের সূত্র আসলো টি = 2π√L/g। এখন এখান থেকে আমাদের কয়েকটি শর্ত আসতে পারে, যেমন এখানে 2π জি এর মান ধ্রুবক। তাহলে আমরা কিন্তু এখান থেকে আরেকটি সূত্র পাই, তা হলো টি সমানুপাতিক √L। টি সমানুপাতিক কি √L। এখন যদি আমাদের দুইটি দোলকের মধ্যে তুলনা করতে বলে তাহলে আমাদের দোলনকাল এবং দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক আসবে, তাহলে দেখা যাক। এখন যদি আমরা একটি দোলনকাল এর দৈর্ঘ্য টি1 ধরি, তার দৈর্ঘ্যকে L1 ধরি, দ্বিতীয় দোলনকালের দৈর্ঘ্য যদি আমরা টি2 ধরি আর তার দৈর্ঘ্যকে যদি L2 ধরি, তাহলে আমরা কি পাই এখানে। অর্থাৎ এখান থেকে যদি একটা সূত্রের রূপ নিয়ে আসি, টি = এখানে ধ্রুবক ইন্টু কি √L। এখন √L ছিল গুণাকারে, এই সাইডে আসলে কি আমাদের ভাগাকারে, তাহলে টি/√L = কি ধ্রুবক। এখন যদি আমরা দুইটির ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা এভাবে লিখতে পারি দেন T1/√L1 = কি T2/√L2। এখন যদি আরো একাধিক হয় তাহলে ডট 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 কে পর্যন্ত। এখন দুইটির মধ্যে যদি আমরা সম্পর্ক নিই তাহলে আমাদের সূত্র কিভাবে আসে, T1/T2 = এই √L1 কে যদি ক্রস গুণ আকারে উপরে নিয়ে যায় তাহলে কি আসবে √L1/কি √L2। তাহলে তখন হয়েছে দুটি দোলকের মধ্যে দোলনকাল এবং দৈর্ঘ্যের সম্পর্কই হলো T1/T2 = কি √L1/L2। বা এটাকে আমরা কাজ করে এভাবে লিখতে পারি T1/T2 = √L1/L2। এখন যদি কোশ্চেন এভাবে দেওয়া থাকে দেন একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তার দৈর্ঘ্য 10 মিটার, দ্বিতীয় দোলকের দৈর্ঘ্য 20 মিটার হলে তার দোলনকাল কত, তাহলে এখানে আমরা মান ব্যবহার করি দেন টি2 এর মান বের করতে পারি এভাবে মান ক্যালকুলেশন করে। এখন যদি স্প্রিং এর ক্ষেত্রে দোলনকাল বলা থাকে তখন আমাদের কি আসবে, স্প্রিং এর দোলনকাল। এটি ছিল সরল দোলকের। স্প্রিং এর দোলনকাল কি আসবে, স্প্রিং এর দোলনকাল, স্প্রিং এর দোলনকাল টি = 2π√M/k। যেখানে কে ছিল স্প্রিং ধ্রুবক, তখন কি সূত্র আমাদের টি = 2π√M/k। এখন এখান থেকেও আমরা
যদি বলা হয় যে স্প্রিং এর দোলনকাল আর সরল দোলকের দোলনকালের মধ্যে সম্পর্ক কি, তাহলে আমরা দেখো সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু কি পেলাম 2π√L/g। এখন আমি দেখো এখানেও দোলনকাল টি, এখানেও দোলনকাল টি, তাহলে আমরা কিন্তু এই মান সমান নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা শর্ত পাই, কি পাই দেখো 2π√M/k ইকুয়াল টু কি 2π√L/g। এখন উভয় সাইড থেকে যদি আমরা 2π বাদ দিই তাহলে কি আসে আমাদের √M/k ইকুয়াল টু √L/g। এখন দেখো এখানে বর্গমূল আছে, উভয় সাইড থেকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি আসে M/k ইকুয়াল টু L/g। এখন অনেক সময় আমাদের M বের করতে বলে অথবা K বের করতে বলে, L বের করতে বলে। যেমন M দেওয়া থাকলে, স্প্রিং এর দুর্ভোগ দেওয়া থাকলে অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8, তখন আমরা L বের করতে পারি। আবার যদি ভর দেওয়া থাকে, G দেওয়া থাকে, L দেওয়া থাকে, তাহলে আমরা স্প্রিং দুর্ভোগ K বের করতে পারি। এভাবে আমরা দুইটির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। এখন যদি এমন হয় যে এখানে একটি পৃথিবী চিত্র লক্ষ্য করি, এটি আমাদের একটি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ ধরি আমরা জি। এটি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এখানে আছে তার ব্যাসার্ধ r। এখন যদি আমরা পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটি দোলক নিয়ে যাই, এখানে পৃথিবীর পৃষ্ঠে যে দোলক তার দোলনকাল আমরা ধরি কি টি, এখানের যে দোলনকাল তাকে ধরি কি আমরা টি, আর তখন যে অভিকর্ষ ত্বরণ তাকে ধরি কি আমরা জি। এখন যদি দোলকটিকে এই উচ্চতায় এখানে নিয়ে যাই তাহলে এখানে কিন্তু আমার অভিকর্ষ ত্বরণ কি আসবে আমাদের জি প্রাইম, আর তখন এখানে দোলনকাল কি আসবে ধরে নিই আমরা টি প্রাইম। এখন এখানে যখন আমরা দোলনকাল নির্ণয় করি পৃথিবীর পৃষ্ঠে, তখন আমরা শর্ত পাই কি টি ইকুয়াল টু পৃথিবী পৃষ্ঠে টি ইকুয়াল টু 2π√L/g। পৃথিবীর পৃষ্ঠে দোলনকাল নির্ণয়ের সূত্র। তখন আমরা জি এর মান কি জানি, আমরা জি বের করার আমাদের সূত্র হলো পৃথিবীর পৃষ্ঠে জি ইকুয়াল টু gm/r²। যেখানে আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে যদি মান বের করি তখন জি এর মান আসে আমাদের 9.8 ms/-2। কিন্তু এল এর মান তখন অবশ্যই দোলকের দেওয়া থাকবে, পায়ের মান তো জানি 3.1416 পৃথিবীর পৃষ্ঠে পেলাম। কিন্তু যদি আমরা এই উচ্চতায় নিয়ে যাই তখন আমাদের জি প্রাইম কি, এই উচ্চতায় আমরা আগে জি প্রাইম নির্ণয় করি, এই উচ্চতায় জি প্রাইম। এখন জি এর বেসিক সূত্র আমরা পেলাম জি ইকুয়াল টু gm/r², সমীকরণ 1। এখন আমি যদি এই উচ্চতায় নিয়ে যাই তাহলে অভিকর্ষ ত্বরণের মান আসবে কি জি প্রাইম ইকুয়াল টু gm/r+h তার উপরে কি হোল স্কয়ার, সমীকরণ কি 2। এখন পৃথিবীর সাপেক্ষে মূলত এই উচ্চতা অভিকর্ষ ত্বরণকে আমরা চিন্তা করি, তাহলে আমি যদি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে 2/1 হতে পাই কি পাই g'/g ইকুয়াল টু জি প্রাইমের মান কি পেলাম আমরা gm/r+h তার উপরে কি হোল স্কয়ার বাই নিচে আছে কি আমাদের gm/r²। এখন যদি আমরা কাজ করি এখানে g'/g ইকুয়াল টু gm/r+h তার উপরে কি হোল স্কয়ার ইনটু উপরে কি r² বাই নিচে কি gm। এখন এখান থেকে gm বাদ, তাহলে আমরা কি পাই সম্পর্ক, অথবা এখানেও লেখা যায় g'/g ইকুয়াল টু gm কাটা, তাহলে কি r²/r+h তার উপরে কি হোল স্কয়ার। এখন যদি আমরা কাজ করি এখানে তাহলে g' ইকুয়াল টু g ইনটু উপরে পাই কি আমরা r²/r+h হোল স্কয়ার, বা আমরা লিখতে পারি কি r/r+h তার উপরে কি হোল স্কয়ার। তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 এর সাপেক্ষে আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে 6400 কিলোমিটার, আর এইচ এর নির্দিষ্ট একটা মান দেওয়া থাকবে। যদি ব্যবহার করি নতুন করে আমরা জি প্রাইম পাবো। নতুন করে যদি আমরা জি প্রাইম পাই তাহলে ওই ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণের মানকে যদি আমরা টি প্রাইম ধরি তাহলে টি প্রাইম ইকুয়াল টু কি আসবে আমাদের 2π√L/g প্রাইম। তাহলে আমাদের এই জি প্রাইমের মানকে যদি তখন এখানে ব্যবহার করি নতুন করে আমরা একটি পর্যায়কাল পাবো, তখন এই পর্যায়কাল আর এই পর্যায়কালের মধ্যে যদি আমরা পার্থক্য করি তখন আমরা আমাদের অ্যান্সার পাবো। সবাইকে ধন্যবাদ।